সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শারমিন জাহান নিটোল আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিটক আমার ডাক্তার অনুষ্ঠানের নিয়মিত আয়োজন মেডি লাইভের ৪০৩ নাম্বার এপিসোড থেকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ৪০৩ নাম্বার এপিসোডে চলে আসলাম এবং এই দীর্ঘ পথ চলায় আমাদের সাথে সবসময় আপনারা থেকেছেন, প্রশ্ন করে আমাদের অনুপ্রাণিত করেছেন। সেজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সর করেছে বায়ো ফার্মা লিমিটেড এবং আমাদের নলেজ পার্টনার হিসেবে আছে বায়োমেক, বায়োফ্যাভি, বায়োক্যাপ এবং অর্থো ডি3। এই সবগুলো ঔষধই কিন্তু করোনা ভাইরাস বা কোভিড-19 এর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহৃত হচ্ছে। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে করোনা ভাইরাসের সাথে পথ চলা এবং এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার, যিনি মেডিসিন এবং বাতব্যথা বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি কিন্তু একই সাথে মেডিটকের ইউটিউব এবং ফেসবুক লাইভে প্রচারিত হচ্ছে। এছাড়াও অনুষ্ঠানটি বায়োফার্মা লিমিটেডের ফেসবুক পেজে প্রচারিত হচ্ছে। আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে করোনা ভাইরাস বা এই সংক্রান্ত যেকোনো প্রশ্ন স্যারকে করতে পারেন। আমরা চেষ্টা করব স্যারের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেবার। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় করোনার সাথে পথ চলা। স্যার, একটু যদি বলি যে শুরুর থেকে মার্চ মাসে ১ম আমাদের দেশে করোনা আক্রান্ত রোগী ১ম পাওয়া যায় এবং সেই সময় থেকেই কিন্তু করোনা নিয়ে সারা বিশ্বের সাথে আমরাও কিন্তু অনেক আতঙ্কিত ছিলাম। আপনারা তো শুরু থেকেই ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করছেন, রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। একটু যদি জানতে চাই যে স্যার, ১ম দিকে আসলে চিকিৎসার ক্ষেত্রে বা রোগীদের ম্যানেজ করার ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতাটা কেমন ছিল? ধন্যবাদ। আমরা মার্চ থেকেই বাংলাদেশে আসলে করোনা রোগীর শনাক্ত হয় এবং আমরা জানি যে আগে ডিসেম্বরেই চীনে যখন করোনা ভাইরাস আমরা বিস্তার শুনি এবং সেটা দেখে আসছিলাম এবং আমরা আস্তে আস্তে প্রস্তুত হচ্ছিলাম যে এই রোগটিকে কিভাবে চিকিৎসা করতে হবে। চীনের সাথে যেহেতু আমাদের খুব ভালো সম্পর্ক ছিল, বিভিন্ন ধরনের ব্যবসায়িক সম্পর্ক এখনো আছে, তো সুতরাং বাংলাদেশের ডাক্তার প্লাস বিশ্বের চিকিৎসকরা আসলে এই বিষয় নিয়ে ব্যাপক আহ, জানার চেষ্টা করছিল এবং নিজেরাও তৈরি হচ্ছিল। আমরাও একইভাবে তৈরি হচ্ছিলাম। বাট শুরুটা ছিল কিন্তু আসলে খুব আতঙ্কজনক একটা বিষয়। শুরুতে যখন আসলো সকল দেশে লকডাউন শুরু হয়ে গেল। একই সাথে আমরা যারা চিকিৎসক আমরা সরাসরি চিকিৎসা দিব, আমাদের চিকিৎসা সরঞ্জামের কিছু সমস্যা ছিল। একই সাথে এটা মানে এত বেশি ট্রান্সমিসেবল, একজন থেকে আরেকজন ছড়ায়, যেহেতু চিকিৎসকরা সরাসরি রোগীর কন্টাক্টে যায়, সেই হিসেবে চিকিৎসকদের মধ্যেও কিন্তু বড় ধরনের একটা আতঙ্ক ছিল। কারণ তাদের পরিবার আছে, বৃদ্ধ বাবা মা আছে, সবকিছু মিলিয়ে আসলে একটা বড় ধরনের বলা যায় আতঙ্কজনক পরিবেশ সমগ্র দেশব্যাপী ছিল। তো সেই সময় আসলে আমাদের চিকিৎসাটা ছিল খুব সাহসী একটা বিষয়, সাহসের বিষয়, দায়িত্বশীলতার একটা বিষয়, জাতির প্রতি দায়িত্ববোধের একটা বিষয়, প্রফেশনের প্রতি দায়িত্ববোধের একটা বিষয় ছিল। এবং সেই সময় থেকেই কিন্তু চিকিৎসকরা সামনে এসেছে এবং সেই সাহস নিয়ে, দায়িত্ব নিয়ে আতঙ্কের মধ্যেও চিকিৎসা প্রদান করে গেছে। এবং শুরুর চিকিৎসায় শুরুর পার্টটা আমাদের জন্য খুব ভালো ছিল না, কারণ শুরুতে আমাদের হাতে তেমন কোনো ওষুধই ছিল না। যে সকল ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো প্রমাণিত কোনো ওষুধ ছিল না, শুধু বলা হচ্ছিল যে সাপোর্টিভ ট্রিটমেন্ট। তো সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে তো আসলে একজন রোগীকে পুরোপুরি ভালো করা যায় না। তো সুতরাং আমাদের হাতে বলা যায় যে অস্ত্র ছিল না, অস্ত্র ছাড়াই আমরা যুদ্ধে নেমে পড়েছিলাম। পরবর্তীতে বিজ্ঞানের উন্নতিতে বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে কিন্তু এখন কিন্তু আমাদের হাতে অনেক ধরনের ওষুধ আছে। এবং শুরুতে চিকিৎসা যত কঠিন ছিল, আমি মনে করি যে চিকিৎসকরা এখন কমফোর্ট ফিল করেন যে এখন অনেক ধরনের ওষুধ আছে, অনেক ধরনের অপশন আছে এবং সেই ওষুধের যে প্রমাণিত সেটারও প্রমাণ আছে। সুতরাং শুরু এবং এখনকার পর্যায়ের ভিতরে অনেক অনেক পার্থক্য। আমাদের শুরুর পথ চলাটা ছিল অনেক কণ্টকাকীর্ণ, এখন কিন্তু কিছুটা স্মুথ, এটা বলতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। একটু যদি করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে আলোচনা করতে চাই। আমরা সকলেই জানি আসলে কি ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে। কিন্তু স্যার,
এখন তো শীতকাল চলছে এবং এই টেম্পারেচারের সাথে আসলে করোনা ভাইরাস ছড়ানোর কোনো সম্পর্ক কি আসলে আছে কিনা? কারণ আমরা জানি যে ইতিমধ্যে একটি নতুন স্ট্রেন আসলে করোনা ভাইরাসের পাওয়া যাচ্ছে এবং তার যদি বলতে হয় যে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ইতিমধ্যে লকডাউন চালু করে দিয়েছে। স্যার সেক্ষেত্রে আসলে এই টেম্পারেচারের সাথে করোনা ভাইরাস ছড়ানোর সম্পর্ক কতটুকু? হ্যাঁ, এটা ঠিক। টেম্পারেচারের সাথে করোনা ভাইরাসের ছড়ানোর একটা সম্পর্ক আছে, ভালোভাবে সম্পর্ক আছে। আমরা জানি যে এই ভাইরাসটি শীতে সার্ভাইভ করে, ঠান্ডার মধ্যে সার্ভাইভ করে, বেঁচে থাকে। কিন্তু যখন তাপমাত্রা খুব বেড়ে যায় তখন কিন্তু সে বেশি সার্ভাইভ করতে পারে না। ব্রিডিংও খুব বেশি হয় না এবং আহ, ছড়ানোর পরিমাণটাও কম থাকে। এবং আমরা দেখেছি যে আমরা যখন গরমের সিজন ছিল সেই সিজনে কিন্তু আমাদের ট্রান্সমিশনটা কমে গিয়েছিল, বাট সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে আমাদের শীতের সিজনে এবং এখন কিন্তু বেশ বেড়ে গিয়েছে। আমরা জানি যে করোনার যে ডিসইনফেকশন করা হয়, আমাদের ডিসইনফেক্টেন্টের বাইরেও তাপ কিন্তু একটা ফ্যাক্টর। সাধারণত দেখা যায় যে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি উত্তপ্ত করা যায় সেক্ষেত্রে কিন্তু এই ভাইরাসটি জীবিত থাকতে পারে না, মারা যায়। সুতরাং আমরা যদি বলি যে মারা যাওয়ার তাপমাত্রা যদি নাও হয়, 70 ডিগ্রি সেন্টিগ্রেড যদি নাও হয়, আমাদের যদি শরীরের কথা চিন্তা করি, তাহলে যে তাপমাত্রায় আমাদের শরীর পুড়ে যায় সে তাপমাত্রার চাইতে যদি কম তাপমাত্রা হয় তাহলে কিন্তু চামড়ার কিছু ক্ষতি হয়, এটা ঠিক, পুড়ে না গেলেও। সুতরাং যে তাপমাত্রায় মারা যায় তার চাইতে একটু কম তাপমাত্রা হলেও যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে করোনার উপরে কিন্তু এটার একটা প্রভাব অবশ্যই আছে এবং সেটা প্রমাণিত। সুতরাং জি এখন স্যার। যেহেতু শীতের সিজন, আমাদের একটা ব্যাপকতা বাড়ার একটা বড় ধরনের ঝুঁকি আছে। এই ভাইরাস তার ট্রান্সমিশন এবং সার্ভাইভাল অনেক বেশি থাকবে। সুতরাং এই সময়টাতে আমাদের অবশ্যই বাড়তি সতর্কতা রাখতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে অনেক দর্শক প্রশ্ন করছেন। আমি একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি আপনার অনুমতি নিয়ে। প্রশ্ন জি। করেছেন সিনজান সাহা যে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট বা কত ডিগ্রি ফারেনহাইট হলে সেটিকে মাইল্ড ফিভার বলবো বা কত ডিগ্রি হলে সেটিকে আমরা জ্বর বলবো? আচ্ছা, আমাদের সাধারণত আমরা জানি 98.4 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা। এবং যদি আমাদের দেহের ফারেনহাইটের তাপমাত্রা 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় তখন আমরা তাকে জ্বর বলি। আর 101-এর উপরে না গেলে তাকে কিন্তু আমরা জ্বর বলবো না। তাদের 101-এর উপরে গেলেই তখন আমরা জ্বর বলবো। আর একটা বলছেন যে মাইল্ড ফিভার। জি স্যার। হ্যাঁ, 101, 101 থেকে 102 এগুলোর ভিতরে হচ্ছে মাইল্ড। যদি আমাদের 104-এর উপরে চলে যায় তাহলে আসলে তখন তীব্র মাত্রার জ্বর বলা হবে। 2 থেকে 4 পর্যন্ত মডারেট এবং 4-এর উপরে গেলে তখন আমাদের তীব্র মাত্রার জ্বর। তো সুতরাং এভাবে আমরা গ্রেডিং করতে পারি জ্বরের। কোভিড নিয়ে যেহেতু আমাদের আলোচনা, কোভিডে কিন্তু আসলে সব ধরনের জ্বর, মানে এক হচ্ছে জ্বর নাও থাকতে পারে, আবার অল্প মাত্রার জ্বর থাকতে পারে, মিডিয়াম জ্বর থাকতে পারে, আবার তীব্র মাত্রার জ্বরও থাকতে পারে। সুতরাং এই সব ধরনের, আবার অ্যাসিম্পটোমেটিকও থাকতে পারে। কোন ধরনের জ্বরই থাকবে না অথচ কোভিডে আক্রান্ত। সুতরাং জ্বর অন্যতম আমাদের প্রধান একটা সিম্পটম। তারপরেও জ্বর ছাড়াও কোভিড কিন্তু হতে পারে। জি ধন্যবাদ। স্যার। স্যার আপনি বলছিলেন যে কোভিড এর অনেক পেশেন্টই অ্যাসিম্পটোমেটিক থাকতে পারেন অথবা কোনো ধরনের শরীরে কোনো লক্ষণ বা উপসর্গ নাও দেখা দিতে পারে। আবার স্যার এই যে শীতের এই সময়টিতে অনেকেরই কিন্তু সর্দি, কাশি, হাঁচি এগুলো কিন্তু লেগেই থাকে। সেক্ষেত্রে স্যার কিভাবে আসলে বুঝতে পারবেন যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা কার জন্য আসলে COVID-19 এর টেস্টটি করা জরুরি স্যার? সে সম্পর্কে যদি একটু বলেন। এটা মানে সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি। কারণ হচ্ছে আমাদের দেশে অনেক মানুষের কিন্তু এই ঠান্ডার একটু সমস্যা আছে। অ্যালার্জিক রাইনাইটিস বলি, শুষ্ক কাশি, ইভেন অ্যাজমার সমস্যা, এবং এই শীতের শুরুতেই দেখা যায় যে এটার তীব্রতা বাড়ে। সুতরাং যাদের আগে থেকে এ ধরনের ঠান্ডার সমস্যা আছে তাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে একই ধরনের সমস্যা, সাধারণত দেখা যায় এই ঠান্ডার যে সমস্যা অ্যালার্জিক রাইনাইটিস বা সাইনোসাইটিস বা অ্যাজমা বেড়ে যাওয়া, এই ক্ষেত্রে কিন্তু জ্বরটা খুব বেশি প্রমিনেন্ট থাকে না। কোভিড এর ক্ষেত্রে জ্বর একটা অন্যতম বড় লক্ষণ এবং বেশিরভাগ মানুষেরই জ্বর থাকে। সুতরাং এক্ষেত্রে জ্বর থাকবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোভিড এর ক্ষেত্রে আমাদের শুরুর দিকে জ্বর থাকবে, জ্বরের পরে দেখা যাবে এটা একটা প্রোগ্রেসিভ সিমটম। তারপরে একটু গলা ব্যথা, তারপরে একটু কাশি,
শুকনা কাশি, তারপরে শ্বাসকষ্ট এবং এর সাথে আরো কিছু লক্ষণ আছে যেটা কোভিড এর জন্য খুবই পার্টিনেন্ট। সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় স্বাদ চলে যায়। মুখে কোনো স্বাদ থাকে না। আবার অনেক সময় গন্ধ চলে যায়। আবার এই ঠান্ডা কাশির সাথে যদি ডায়রিয়া যদি হয় এবং তার সাথে যদি আমাদের দেখা যায় যে অক্সিজেন স্যাচুরেশনটা কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আসলে এটা আমাদের নরমাল ঠান্ডা না। এটা হচ্ছে কোভিড এর একটা সমস্যা। আরেকটা বিষয় হচ্ছে যাদের রেগুলার ঠান্ডা কাশি হয় তারা কিন্তু তাদের লক্ষণ সম্বন্ধে পুরোপুরি বুঝে যে প্রত্যেকবারই আমার এই ধরনের লক্ষণ হয়। কিন্তু আপনি আপনার রেগুলার লক্ষণের বাইরে যদি অন্য কিছু পান বা কোনো একটু বাড়তি লক্ষণ যদি মনে করেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি কোভিড এর টেস্টটি করে ফেলবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোভিড এর ক্ষেত্রে কিছুর বয়স প্লাস কিছু রোগ আছে যে রোগগুলোর ক্ষেত্রে কোভিড এর তীব্রতা বাড়ার সম্ভাবনা থাকে, আবার মৃত্যুর হারও তাদের ক্ষেত্রে বেশি। যেমন যদি বয়স 60 বছরের বেশি হয়, কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, কিডনিতে সমস্যা থাকে, প্রেশার বেশি থাকে, এই ধরনের বিভিন্ন ধরনের আমরা বলি কোমরবিডিটিস, এই জিনিসগুলো যদি থাকে, সাথে বয়স যদি বেশি থাকে, তাহলে যদি সাধারণ লক্ষণ থাকলেও আমরা বলবো যে তাদের অবশ্যই কোভিড টেস্টটা করা উচিত। কারণ হচ্ছে যে আপনার শিওর হয়ে যাওয়া ভালো। এই রোগটা যদি শুরুতেই ধরা পড়ার পরে শুরুতেই সময় মতো চিকিৎসা দেয়া যায়, তাহলে এই রোগীদের সারভাইভ করানো সম্ভব। কিন্তু শুরুতে যদি বোঝা না যায়, যদি খারাপ হয়ে কোনো পেশেন্ট রোগীদের কাছে আসে, তাহলে কিন্তু ডাক্তারের কাছে আসে, তখন কিন্তু ওই রোগীদের আসলে সারভাইভ করানো কঠিন হয়ে যায়। আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে যে রোগীগুলো শুরুতেই আমরা পাচ্ছি তাদের ট্রিটমেন্টের সাকসেস রেটটা অনেক ভালো। যে রোগীগুলো খুব খারাপ হয়ে আসতেছে তাদের কিন্তু আপনি আইসোলেশনে বা ভেন্টিলেশনে নেওয়ার পরেও কিন্তু তাদের সারভাইভ করানো যাচ্ছে না। এজন্য শুরুতে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা হাই রিস্ক গ্রুপ যেগুলো আমি বললাম তাদের এই ধরনের লক্ষণ থাকলেই পরীক্ষা করে ফেলা ভালো। আর যারা হচ্ছে ইয়াং আছে তাদেররা একটু অবজার্ভ করতে পারে, তাদের যদি ওই খারাপ সিম্পটম গুলো আসে তখন তারা কোভিড এর টেস্ট গুলো করবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। নিয়ে নিচ্ছি দর্শকদের প্রশ্ন। সাইফুল কায়সার আমাদেরকে প্রশ্ন করেছেন যে অনেকেই বলছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষই করোনা ভাইরাসের এগেইনস্ট অ্যান্টিবডি প্রাপ্ত হয়েছেন ইতিমধ্যে। কথাটি কতটুকু সত্য সে ব্যাপারে জানতে চেয়েছেন। প্রশ্নটা একটু কাইন্ডলি আবার করেন, একটু বুঝতে পারি নাই। স্যার প্রশ্ন করেছেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষই ইতিমধ্যে করোনা ভাইরাস হয়ে গিয়ে ভালো হয়ে সেটার অ্যান্টিবডি প্রাপ্ত হয়েছেন। সেটি আসলে কতটুকু সত্য? হ্যাঁ, এটা একটা ধারণা প্রসূত বিষয়। ধারণা প্রসূত বিষয়। আমরা চিকিৎসকরা আসলে প্রমাণ ছাড়া কোনো কথা বলতে চাই না। তবে অবশ্যই ঠিক যে আমাদের একটা স্টাডি যদি হতো, বড় ধরনের একটা স্টাডি হলে হয়তো আমরা বুঝতে পারতাম যে সে ধরনের অ্যান্টিবডি বা কারো হয়ে গেছে কিনা। কিছু বিষয় আছে যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের ঠান্ডা, সর্দি কাশি হলেই যে সে কোভিডে আক্রান্ত হয়ে গেছে এটা ধরে নেওয়ার কিন্তু কোনো কারণ নাই। ছোটখাটো জ্বর, অন্যান্য ভাইরাসের যে জ্বর আমরা ট্র্যাডিশনালি হয়, সেটা হলেই যে আপনার কোভিড হয়েছে সেটা বলার কিন্তু কোনো কারণ নাই। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমাদের সমাজে আছে। অ্যালার্জির সমস্যা, ঠান্ডার সমস্যা, হাঁচি-কাশি এগুলো প্রায় লেগেই থাকে। সুতরাং এটার মাধ্যমে আমরা বলতে পারব না যে সবার হয়ে গেছে। কিছু ছোট, ছোট স্টাডিতে দেখা গেছে যে আ উম আ এ ধরনের কিছু চিত্র পাওয়া গেছে যে আমাদের সমাজে কিছু রোগী, বিশেষ করে অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট যারা, তাদের এ ধরনের অ্যান্টিবডির পিকচার পাওয়া গেছে। বাট আমি মনে করি যে এটা কোনো ন্যাশনাল ডাটা না। আমাদের দেশে এটার উপর ভালোভাবে গবেষণা করতে পারলে সেটা সম্ভব। সুতরাং কেউ যদি মনে করে যে আমার তো আগে ঠান্ডা হয়েছিল, হয়তো কোভিড হয়ে গেছে, আমি এখন মুখ-টুখ খুলে মাস্ক পরবো না, আমি ফ্রি স্টাইলে চলবো, সেটা কিন্তু একটা ভয়ংকর বিষয় হবে। সুতরাং এ ধরনের ধারণাপ্রসূত কোনো বিষয় নিয়ে যদি আপনি ফ্রি স্টাইলে চলা শুরু করেন এবং সবার সাথে মিশেন, মুখে মাস্ক ব্যবহার না করেন, তাহলে কিন্তু আমাদের সমাজে এখন যে চিত্র, সেই চিত্র পাল্টে গিয়ে একটা ভয়াবহ চিত্র ধারণ করতে পারে। সুতরাং আমি বলব যে ধারণাপ্রসূত কোনো বিষয়ের উপর না রেখে সরকার যেভাবে বলেছে সতর্কতা অবলম্বন করা, স্বাস্থ্যবিধি মানা, অবশ্যই আমরা সবাই সেটার ব্যাপারে সচেতন থাকবো। তাহলে আমরা হয়তো মুক্তি পেতে পারবো। কিন্তু এভাবে চলা উচিত না আমি মনে করি। ধন্যবাদ। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনি মেডিসিন এবং বাত ব্যথা বিশেষজ্ঞ এবং সেই বিষয়টিকে খেয়াল রেখে আমাদের দর্শকরা কিন্তু স্যার ব্যথা নিয়ে প্রশ্ন করছেন। আমি কি প্রশ্ন নেব? জি, বলতে পারেন, হুম। সমস্যা নেই। আমাদেরকে প্রশ্ন করেছেন মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, বলেছেন স্ত্রীর বয়স ৩৮ বছর, ১৫ দিন আগে মাজায় ব্যথা ছিল, নেপ্রোক্সেন খাওয়ার পরে কিছুটা ভালো। এখনো ব্যথা আছে, কি করবেন পরামর্শ চেয়েছেন?
2 সপ্তাহ আগে ব্যথা ছিল। আমরা বাত ব্যথা সেগুলো বলি যেগুলো হচ্ছে সাধারণত থেকে যায়। 6 সপ্তাহের বেশি থেকে যায়। 2 সপ্তাহ পর্যন্ত অনেক কারণেই ব্যথা হতে পারে। সেটা বাত না হয়ে সাধারণ ব্যথা হতে পারে। কেউ যদি একটু বেশি পরিশ্রম করে অথবা কোনো একটি জায়গায় যদি তার এক্সেসিভ স্ট্রেস পড়ে, অথবা অনেক সময় বিভিন্ন ধরনের ভাইরাসের কারণে ভাইরাল আর্থ্রাইটিস আমরা বলি সেটা হতে পারে। সাময়িকভাবে কিছু বাত হয় যেটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস সেগুলোও হতে পারে। সুতরাং এটাকে আমরা বাত বলব না। আপনি 2 সপ্তাহ ওষুধ খেয়েছেন, যদি ভালো হয়ে যান তাহলে আর আপনার ওষুধ খাওয়া দরকার নাই। তবে যদি আপনার ব্যথাটা থাকতে থাকে তাহলে অবশ্যই ২ সপ্তাহ পরে আপনার যে চিকিৎসকের কাছে গিয়েছিলেন সেই চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সাধারণত অবজার্ভ করি এট লিস্ট ৬ সপ্তাহ পর্যন্ত, দ্যাট ইস ১.৫ মাস পর্যন্ত আমরা দেখি। যে ১.৫ মাসের বেশি যদি চলে যায় তখন আমরা বাতের লাইনের কিছু পরীক্ষা-নিরীক্ষা করি এবং দেখি যে উনার আসলে কোনো বাত রোগে আক্রান্ত কিনা। সুতরাং সকল ব্যথাই বাত না। আবার যদি একই সাথে দেখা যায় যে অনেকগুলো গিরা একসাথে আক্রান্ত হয়ে গিয়েছে, তাহলে তখন কিন্তু একটা বাতের চিন্তা আমাদের রাখতেই হবে, যদি সেটা শুরুতে হলেও। মানে নাম্বার অফ জয়েন্ট আমাদের এখানে ইম্পোর্টেন্ট। শুধু একটা জয়েন্ট হলে সাধারণত আমরা কম চিন্তা করি। কিন্তু একসাথে অনেকগুলো গিরা যখন আক্রান্ত হয়ে যায়, তখন আমাদের বাতের একটা চিন্তা সেখানে থাকে। সুতরাং এখানে অবজার্ভ করতে হবে এবং লক্ষণটা আমাদের দেখতে হবে কোন দিকে যায়। তার উপরে ডায়াগনোসিস। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন লীলাবতী। বয়স ৩৪ বছর, ২০ বছর ধরে অ্যাজমার সমস্যায় ভুগছেন। কনসেপ্ট করলে অ্যাজমা র‍্যাপিডলি বেড়ে যায় এবং এজন্য বারবার মিসক্যারেজ হয়ে যায় বলছেন তিনি। মন্টিলুকাস্ট 10 মিলিগ্রাম করে খাচ্ছেন এবং টিকামেট ইনহেলার ইউজ করছেন। এই মেডিসিন গুলো কি বছরের পর বছর নেয়া যাবে কিনা জানতে চেয়েছেন এবং গলায় সবসময় কফ জমে থাকে। কি করবেন পরামর্শ চেয়েছেন? আহ একটা হচ্ছে ওষুধ বেশিদিন খাওয়া যাবে কিনা, শেষের অংশটুকু আমি বুঝতে পারিনি। স্যার এই ওষুধগুলো কি খাওয়া যাবে কিনা এটি একটি প্রশ্ন ছিল। আরেকটি প্রশ্ন ছিল যে উনার গলায় সবসময় কফ জমে থাকে। কি করবেন পরামর্শ চেয়েছেন। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। আসলে আমাদের যে রোগগুলো হয়, কিছু রোগ আছে কিউরেটিভ, যেগুলো আসলে পুরোপুরি ভালো হয়ে যায়। আরেকটা হচ্ছে কিছু রোগ আছে কন্ট্রোলেবল, এটা পুরোপুরি ভালো হয় না, এটা কন্ট্রোল করা যায়। যেমন ডায়াবেটিস, প্রেশার এই রোগগুলো কিন্তু মুক্ত করা যায় না, কিওর করা যায় না, কিন্তু কন্ট্রোল করা যায়। তার মানে দীর্ঘদিন থাকবে এই রোগগুলো। তো অ্যাজমা রোগটা হচ্ছে কন্ট্রোলেবল একটা রোগ, নট কিউরেবল, এটা পুরোপুরি মুক্ত করা যায় না। তো অ্যাজমার সাথে সাধারণত দেখা যায় যে অনেক সময় যে উনি যে গলার যে সমস্যাটা বললেন যে গলায় কফ জমে থাকে, সেটিও একটি সমস্যা। সে দেখা যায় যে অ্যাজমার একটা যেহেতু অ্যালার্জিক একটা কন্ডিশন, তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জিক রাইনাইটিস থাকে, ক্রনিক ফ্যারিনজাইটিস থাকে, গলার একটা রোগ থাকে, ক্রনিক টনসিলাইটিস থাকে। আবার এইসব রোগীদের ক্ষেত্রে কখনো পোস্ট ন্যাজাল ড্রিপ আমরা বলি, যে ক্রনিক সাইনোসাইটিস থেকে পিছনের দিক দিয়ে একটা শ্লেষ্মাটা পিছনে আমাদের গলার ভিতরে একটা ইরিটেশন করে। তো এই ধরনের কন্ডিশন গুলো তাদের কাছে থাকে। সুতরাং আমি বলব যে আপনার যদি গলায় কফ জমে থাকে, এ ধরনের একটা সমস্যা হয়, তাহলে আমি বলব যে আমি যে কথাগুলো বললাম, আপনার অ্যাজমার পাশাপাশি সেই সমস্যাগুলোও থাকার সম্ভাবনা আছে। তো সেটা যদি থাকে, অনেক সময় আপনি যদি মাথার একটা এক্স-রে করেন, এক্স-রে পিএনএস করলে সেখানে বোঝা যায় যে সাইনোসাইটিস আছে কিনা। সাইনোসাইটিস থাকলে অনেক সময় সেখান থেকে পোস্ট নেজাল ড্রিপ হয়। সেটার কারণে মানে আমার সাইনাসের সিক্রেশনটা, রসটা গিয়ে আমার গলার ভিতরে ওখানে চলে যায়। সামনে না আসে পিছনের দিকে চলে যায়। সেটা হতে পারে। আবার আমাদের ফ্যারিংস এ অনেক সময় ওখানকার সিক্রেশন এসে ওখানে আপনাকে ইরিটেশন করতে পারে। সুতরাং সেশনটা ভিতরে, গলার ভিতরে আমরা চেক করলে অনেক সময় বুঝতে পারি সেই অবস্থাটা আছে কিনা। তো সেটা থাকলে সেটার জন্য আমাদের একটা বাড়তি মিজান নিতে হবে। আপনি যে মন্টিলুকাস্ট খাচ্ছেন, টিকামেট যে ইনহেলার নিচ্ছেন, এটার পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আমাদের নাকের একটা স্প্রে ইউজ করা লাগে। আ একটা স্টেরয়েড স্প্রে ইউজ করা লাগে, যেমন মেটা স্প্রে বা অ্যাভা স্প্রে, এই টাইপের কিছু স্প্রে আছে। সেগুলো ইউজ করলে দেখা যায় যে আপনার গলার ওই সমস্যাটা চলে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এ ধরনের ওষুধ দীর্ঘদিন খাওয়া যাবে কিনা, বা ইনহেলার জি। গুলো দীর্ঘদিন নিলে কোনো সমস্যা আছে কিনা। আসলে এই ওষুধগুলো দীর্ঘদিন, যেহেতু দীর্ঘমেয়াদী রোগ এবং দীর্ঘমেয়াদী সেফটির ব্যাপারে রিপোর্ট আছে যে এই ওষুধগুলো দীর্ঘদিন খাওয়া যায়। সুতরাং আপনার লক্ষণ যদি থাকে, আপনার চিকিৎসক যদি প্রেসক্রাইব করে, তাহলে অবশ্যই আপনার সেটা খাওয়া উচিত। তবে আপনি একবার যদি চিকিৎসকের কাছে গিয়ে সারা জীবন একই ওষুধ খেতে থাকেন, সেটাও কিন্তু ঠিক হবে না। আপনার একটা নির্দিষ্ট সময় পর চিকিৎসককে দেখিয়ে
সেই ওষুধগুলো আসলে চালানো উচিত কিনা সেই বিষয়টা আপনার লক্ষণের সাথে মিলিয়ে চিকিৎসক সেই ওষুধ দিবেন অথবা পরিবর্তন করবেন। সেই জায়গাগুলো কিন্তু চিকিৎসকের হাতে, এটা আপনার হাতে না। আমি মনে করব যে, যে ওষুধগুলোর নাম বলেছেন এই ওষুধগুলো দীর্ঘমেয়াদী সেফটি আছে। বলা যায় সেফ ওষুধ, খাওয়া যাবে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটা মানা উচিত আমি মনে করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আবার চলে যাচ্ছি করোনা ভাইরাস প্রসঙ্গে। স্যার করোনা ভাইরাস বা COVID-19 যেভাবে আপনি বলছিলেন যে একেকজনের ক্ষেত্রে কিন্তু এটির প্রভাব একেক রকম আমরা দেখতে পাচ্ছি। এই তারতম্যটি আসলে স্যার কেন? যদি এই বিষয়ে একটু আলোকপাত করেন। আ আ বিশেষ করে আপনি আ বিভিন্ন রোগের ক্ষেত্রে যে সিভিয়ারিটি বাড়তেছে সেই বিষয়টি বলছেন, তাই না? জি স্যার। আচ্ছা। আসলে এগুলো নিয়ে যারা একটু বয়স্ক হয় তাদের কিন্তু নিজস্ব ইমিউন সিস্টেমটা কম থাকে। রোগ জি, প্রতিরোধ ক্ষমতা কম থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে ভাইরাসের রেপ্লিকেশনটা খুব দ্রুত হয়। আর আমাদের যে হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ আসলে এই ভাইরাস এবং এই ইমিউন মেডিটের যে ইফেক্ট গুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের উপরে আসে। সেই অঙ্গ-প্রত্যঙ্গগুলো আসলে সেই যেহেতু আগে থেকেই সেগুলো কম্প্রোমাইজ থাকে, দেখা যায় যে সেগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। যার কারণে এই রোগীগুলো যখন এই রোগটা মারাত্মক আকার ধারণ করে, সবার ক্ষেত্রে কিন্তু একরকম না। বা ভাইরাসটা সবার ভিতরে একভাবে ছড়ায় না বা একভাবে রেপ্লিকেশন করে না, একভাবে ইমিউনিটি তৈরি করে না। সুতরাং এটার কিন্তু অনেক ভেরিয়েশন আছে এবং আমরা দেখছি যে এই ভেরিয়েশনটা শুধু ডিজিজ ভেদে ভেরিয়েশন হইতে পারে, বয়স ভেদে ভেরিয়েশন হইতে পারে, জেন্ডার ভেদে ভেরিয়েশন হইতে পারে। যেমন আমরা দেখছি যে ছোট বাচ্চাদের হচ্ছে না। আবার মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা সিভিয়ারিটি কম। আবার আ উম আ পুরুষদের ক্ষেত্রে সিভিয়ারিটি বেশি। তো এগুলো নিয়ে আসলে অনেকগুলো হাইপোথিসিস আছে। কিন্তু কোন একটা সুনির্দিষ্ট কারণ বলা যাবে না যে এই কারণেই হচ্ছে। এটা নিয়ে কিন্তু এখনো কাজ হচ্ছে। বলা যায় যে কোভিড নিয়ে কিন্তু আমরা প্রতিটা মুহূর্ত শিখছি এবং জানছি এবং নতুন, নতুন তথ্য আসছে সেই জিনিসগুলো জানছি। কিন্তু জি, এটা সত্য যেটা ঘটছে সেটা আমরা দেখছি। বাট কারণটা কিন্তু এখনো নির্ণয়ের চেষ্টা চলছে। যে মহিলাদের কম হচ্ছে, বাচ্চাদের কম হচ্ছে এটা আমরা দেখছি। ইয়াংদের কম হচ্ছে সেটা আমরা দেখছি। আবার সব ইয়াংদের না, সব মহিলাদের কম হচ্ছে সেটাও না কিন্তু। মহিলা জি স্যার। ভেদে আবার হঠাৎ করে দেখা যাচ্ছে কোন মহিলার খারাপ হয়ে যাচ্ছে। খারাপ সুতরাং হয়ে সেই যাচ্ছে। ইন্টারনাল ফ্যাক্টর গুলো কি? কি কারণে হলো? কি জন্য আ এই ইমিউন সিস্টেমটা কারোর ক্ষেত্রে খুব ব্যাপকভাবে হাইপার ইনফ্লামেশন হলো, কার ক্ষেত্রে হলো না। এগুলো আসলে মাল্টিপল ফ্যাক্টর এর উপর নির্ভর করে। তারপরেও গবেষণায় আসছে যে যেসব ক্ষেত্রে বেশি হয় তাদের ক্ষেত্রে আমরা বাড়তি সতর্কতা রাখবো। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট তথ্য। এবং কারণটা জি। অবশ্যই আমাদের সামনে হয়তো সময়ের ব্যবধানে আমাদের হাতে সেই প্রমাণগুলো চলে আসবে যে কেন এই কারণগুলো মানে ভেরিয়েশনটা কেন হচ্ছে। কেন হচ্ছে? স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার যদি একটু বলি যে ১ম দিক থেকেই যখন আমরা আসলে করোনা ভাইরাস ১ম শুরু হলো, তখনই ১-২ মাসের মধ্যে আমরা জানতাম যে ইমিউনিটির একটি ব্যাপার আছে এবং সেক্ষেত্রে আমরা শুনেছি যে জিঙ্ক এবং ভিটামিন ডি3 এটিতে একটি ইমিউনিটি বুস্ট আপ এর জন্য একটি ভালো উপাদান হিসেবে কাজ করছে। সে সময় আসলে সবাই হয়তো জিঙ্ক এবং ভিটামিন ডি3 খাচ্ছিলেন বা নিচ্ছিলেন। সেটির আসলে ভূমিকা কতটুকু এই সম্পর্কে যদি কিছু বলেন? হ্যাঁ, এটা নিয়ে কিছু গবেষণা আছে যে দেখা গেছে যে যাদের আ মা ভিটামিন ডি লেভেল কম ছিল, ২ টা গ্রুপ করে যে যাদের ভিটামিন ডি লেভেল সাফিসিয়েন্ট ছিল তাদের করোনা আক্রান্ত কম হয়েছে। যাদের কম ছিল তাদের করোনা আক্রান্ত বেশি হয়েছে। এবং ভিটামিন ডি নিয়ে কিন্তু কাজ চলছে। আ এখনো পর্যন্ত কিছু রিপোর্ট আসছে যে আসলে ভিটামিন ডির একটা রোল থাকতে পারে এখানে। ২য় বিষয় হচ্ছে যে জিঙ্ক আ সেটা রিলেটেড এগুলো হচ্ছে আমাদের মেটাবলিক শরীরের বিভিন্ন মেটাবলিক কার্যক্রম পরিচালনার জন্য এই ভিটামিন গুলোর একটা ভালো রোল আছে। তো সেই ক্ষেত্রে আ এই সাপ্লিমেন্ট গুলো আ দিলে আমাদের হয়তো কাজ হতে পারে। বাট দিস ইস নট ট্রিটমেন্ট। আমাদের একটা মনে রাখতে হবে এটা কিন্তু কোন চিকিৎসা না। এটা হয়তো আমাদের সিভিয়ারিটির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আ আমাদের যেন খুব তীব্র আকার ধারণ না করে সেক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। কিন্তু শুরু থেকেই যারা খাচ্ছে বা আমরা যদি দেখি যে যারা খারাপ হয়ে গিয়েছে, তাদের যে পুষ্টি এগুলো ঘাটতি ছিল খুব বেশি সেটা কিন্তু সবসময় না। আ জি, এখন দেখা যাচ্ছে যে এলিট সোসাইটিতে এটা নাকি বেশি হচ্ছে। এটা আমাদের সমাজে একটা ভালো ধারণা তৈরি হয়েছে। ইভেন আমরাও দেখতেছি ওয়েস্টার্ন জি স্যার। কান্ট্রি গুলোতে কিন্তু ব্যাপকভাবে হচ্ছে। তাদের কিন্তু পুষ্টির ঘাটতি খুবই কম। তারপরেও কিন্তু তাদের হচ্ছে। সুতরাং
এই তথ্যগুলো একেবারে খুব বেশি প্রমাণিত না যে এটা ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে এটা কিন্তু প্রমাণিত না, কিন্তু জি, আমরা নিচ্ছি, কিন্তু কিছু রিপোর্ট আছে যে এটার কাজ থাকতে পারে। এটা অ্যানেকডোটাল সহায়ক রিপোর্টের হিসেবে মধ্যে আসলে দিয়ে কাজ এটা করতে পারে থাকতে পারে, হয়তো সবাই সহায়ক। খেতে পারে, খেলে হুম, যেহেতু হুম। ফুড প্রোডাক্ট, ফুড আইটেম, এটা খেতে পারে, খেলে কোনো ক্ষতি নাই। ক্ষতি আর নেই যদি কিছু আসলে। কাজ করে ফেলে তাহলে তো ভালো, কিন্তু জি স্যার। এটা কিন্তু কোনো ট্রিটমেন্ট না, এটা চিকিৎসা তো না। যেভাবে আসলে আপনি শুরুতেই বলছিলেন যে আসলে করোনা ভাইরাসের চিকিৎসা বা এটি থেকে প্রতিরোধ করা বা এটি থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি সেটি নিয়ে আসলে আমরা প্রতিনিয়তই শিখছি। প্রতিনিয়ত গবেষণা হচ্ছে। সেক্ষেত্রে আসলে হয়তো আমাদের আরো অনেক দিন সময় লাগবে এটি সম্পর্কে পুরোপুরি একটি ধারণা পেতে। স্যার, নতুন স্ট্রেন নিয়ে বা জিনগত মিউটেশন নিয়ে যদি একটু কথা বলতে চাই, যে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন কিন্তু অলরেডি আসছে এবং আমরা বিভিন্ন মিডিয়া এবং মানে নতুন করে দেখছি যে ইউরোপের ওই সাইডটাতে নতুন স্ট্রেইন একটা এসেছে যেটি হয়তো অনেক বেশি ছড়াচ্ছে। তো সে সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন, আমাদেরকে এটি নিয়ে প্রশ্ন করেছেন লিংকন দাস। করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন সম্পর্কে জানতে চেয়েছেন। সে সম্পর্কে যদি স্যার কিছু বলেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমাদের বিশ্বে কিন্তু অনেক ধরনের ভাইরাস। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলছিলাম করোনা ভাইরাসের সাথে পথ চলা এই বিষয়টি নিয়ে। সেই মার্চ মাস থেকে কিন্তু দর্শক আমাদের দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে এবং আজ ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলল। দীর্ঘ ৯ মাসের এই পথ চলা এবং আমাদেরকে হয়তো আরো অনেকদিন এটির সাথে চলতে হবে। সেক্ষেত্রে আসলে কিভাবে আমরা নিজেদেরকে কিভাবে চালালে বা কিভাবে আমরা সতর্ক থাকলে এই ভাইরাসটি থেকে আমরা মুক্ত থাকতে পারবো বা এটির সাথে আসলে লড়াই করতে পারবো, সে বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলছিলাম এবং আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার, যিনি মেডিসিন এবং বাত ব্যথা বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এবং আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি স্পন্সর করেছে বায়োফার্মা লিমিটেড এবং আমাদের নলেজ পার্টনার হিসেবে আছে বায়োমেক, বায়োফেবি, বায়োক্যাপ এবং অর্থো ডি3। প্রিয় দর্শক, আজ মেডিটকের 403 নাম্বার এপিসোড। বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে স্বাস্থ্য বার্তা পৌঁছে দেবার জন্য একটি মাধ্যম কিন্তু মেডিটক। আজ আপনারা মেডিটকের সাথে কিন্তু শুরু থেকেই ছিলেন, আজ পর্যন্ত সাথে আছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেডিটকের কিন্তু একটি ইউটিউব চ্যানেলও আছে। সেই চ্যানেলে কিন্তু আপনারা সেই চ্যানেলের মাধ্যমে কিন্তু নিয়মিত স্বাস্থ্য বার্তা পেতে পারেন বা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ কিন্তু সেখানে নিয়মিত আপডেট হতে থাকে। আশা করছি শুরু থেকে এই পর্যন্ত যেভাবে মেডিটকের সাথে ছিলেন, আগামীতেও আমাদের পথ চলায় আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, ইন্টারনেটের সমস্যার কারণে কিছুক্ষণের জন্য আমরা স্যারকে শুনতে পাচ্ছি না। কিছুক্ষণের মধ্যেই স্যার কিন্তু আবার আমাদের সাথে জয়েন করবেন এবং আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে করোনা ভাইরাসের সাথে পথ চলা এবং এই বিষয় সংক্রান্ত আপনাদের যেকোনো জিজ্ঞাসা, যেকোনো প্রশ্ন অথবা পরামর্শ কিন্তু আপনারা আমাদেরকে মেডিটকের ইউটিউব এবং ফেসবুক লাইভে যে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটির মাধ্যমে করতে পারেন। আমরা চেষ্টা করব সেই সম্পর্কে আসলে আলোচনা করবার জন্য। আমাদের কাছে জানতে চেয়েছিলেন লিংকন দাস, যে নতুন স্ট্রেন ভাইরাসের নতুন স্ট্রেন সম্পর্কে জানতে চেয়েছিলেন। সেই নতুন স্ট্রেন সম্পর্কে আসলে এখন কথা হলো। আমরা সকলেই জানি যে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ভাইরাসের স্ট্রেন ধরা পড়েছে এবং সেটি যতটুকু জানি যে ৭০ আগের আগের যে ভাইরাসের যে ছড়ানোর ক্ষমতা ছিল তার চেয়ে অনেক বেশি হারে কিন্তু এটি ছড়াচ্ছে এবং আগে আমরা জানতাম যে করোনা ভাইরাস বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে না। কিন্তু এই নতুন যে ভাইরাসটি সেটি কিন্তু বাচ্চাদেরকেও সংক্রমণ করছে। বাচ্চাদের জন্যও সেটি ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে কিন্তু আমাদের বড়দের পাশাপাশি আমাদের বাচ্চাদেরকেও কিন্তু স্বাস্থ্যবিধি মানাতে হবে, তাদেরকে শেখাতে হবে এবং আমি খুব চমৎকৃত হই আসলে যখনই আমি রাস্তায় বের হই আমি কিন্তু দেখতে পাই যে সব বাচ্চারাই সুন্দরভাবে মাস্ক পরছে। সেক্ষেত্রে আমাদের বড়দেরকেও কিন্তু খুব বেশি এটির ব্যাপারে সচেতন হতে হবে এবং আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করব আসলে ইতিমধ্যে যাদের করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়ে গিয়েছিলেন, তাদের কি ২য় বা ৩য় বার সেই ভাইরাসটিতে সংক্রমণ হবার সম্ভাবনা আছে কিনা এবং ভ্যাকসিন নিয়ে আমরা আলোচনা করব কবে নাগাদ বাংলাদেশে আসলে আমরা ভ্যাকসিন পেতে পারি এবং ভ্যাকসিনের কার্যকারিতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, আপনার পাশেই থাকুন। ইন্টারনেটের সমস্যার কারণে আমাদের যে অতিথি স্যার ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ, তিনি মেডিসিন এবং বাত ব্যথা বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যিনি আমাদের সাথে উপস্থিত আছেন। কিন্তু ইন্টারনেটের সমস্যার কারণে আমরা কিছুক্ষণ স্যারকে শুনতে পাচ্ছি না। কিছুক্ষণের মধ্যেই স্যার আমাদের সাথে আবার জয়েন করবেন। স্যার, ওয়েলকাম ব্যাক। হ্যাঁ, সরি, ওটা ছিল। আচ্ছা, জি স্যার। আহ, স্যার, আমরা কোন কথা প্রসঙ্গে বলছিলাম করোনা ভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে কথা বলছিলাম, যে নতুন আচ্ছা, স্ট্রেন আসলে পাওয়া গেছে নতুন সেটি স্ট্রেন। সম্পর্কে জানতে চেয়েছিলাম। হ্যাঁ, ধন্যবাদ। যেটা বলছিলাম যে আসলে অনেক ভাইরাস আসছে,
আমাদের এই করোনা ভাইরাস স্পাইক প্রোটিন একটা স্পাইকের মতো প্রোটিন, আপনারা সবাই ছবি দেখে অভ্যস্ত, এটা নিয়ে অনেক ধরনের ছবি আসতেছে। তো এই স্পাইক প্রোটিনের আসলে মিউটেশন, তার মানে তার চরিত্রের পরিবর্তন হচ্ছে, ব্যাপকভাবে পরিবর্তন হচ্ছে এবং শত শতবার, আমি দেখলাম যে 1200-র উপরে বার এটা স্পাইক প্রোটিনের পরিবর্তন হয়েছে। এবং এই মিউটেশনের পরিবর্তনের কারণেই কিন্তু আমাদের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে আমাদের সময় লেগেছে, আমাদের ডিরেক্টেড ট্রিটমেন্ট পেতে কিন্তু সময় লাগছে। আর এই পরিবর্তনের কারণেই হচ্ছে, যদি এই পরিবর্তনটা না হতো তাহলে কিন্তু আমরা এক ধরনের চিকিৎসা দিয়েই আমরা কিন্তু ওই ভাইরাসকে মারতে পারতাম। কিন্তু যেহেতু সে তার নিজের চরিত্র পরিবর্তন করে ফেলছে, তার স্পাইক প্রোটিনটা, সুতরাং আমি যাকে টার্গেট করব সে টার্গেটটাকে চেঞ্জ করে ফেলতেছে। সুতরাং চেঞ্জ করার কারণে কিন্তু আমাদের ওষুধ প্রস্তুতি বলেন আর ভ্যাকসিন তৈরি বলেন, এই জায়গাগুলোতে কিন্তু আসলে সমস্যা হচ্ছিল। ইভেন এই যে নতুন আম, যে স্পাইক প্রোটিনের যে পরিবর্তনটা যেটা আসছে, এটার এটার দেখা যাচ্ছে যে এটার ট্রান্সমিসিবিলিটিটা অনেক বেশি, 70% বেশি বলা হচ্ছে, 70% বেশি সে গতিতে সে ট্রান্সমিশন হতে পারে, একজন থেকে আরেকজন ছড়িয়ে পড়তে পারে। কিন্তু এটা সিভিয়ারিটি বেশি কিনা সেটা নিয়ে এখনো প্রশ্ন আছে, যে এটা বেশি মারাত্মক কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। সুতরাং এই ভাইরাসটি শুরু থেকেই কিন্তু এভাবে পরিবর্তন হয়ে আসছে, কিন্তু আহ, এখন প্রযুক্তির উন্নতির কারণে তার জেনেটিক চরিত্রটা কিন্তু খুব সহজে ধরা পড়ছে, যখনই নতুন রূপে পাওয়া যাচ্ছে সাথে সাথে কিন্তু সেটা ধরা পড়ছে এবং সেটা নিয়ে গবেষণা শুরু হয়ে যাচ্ছে। সুতরাং এখন যে পরিবর্তনটা হয়েছে স্পাইক প্রোটিনে, সেই পরিবর্তনটার মাধ্যমে একটা তথ্য আমরা পেলাম যে এটা খুব দ্রুত ছড়ায়। দ্বিতীয় বিষয়, আমাদের সন্দেহ ছিল, যেহেতু এখন ভ্যাকসিন নিয়ে একটা কথা হচ্ছে, বিভিন্ন দেশ ভ্যাকসিন চলে এসেছে, আহ, দেশ থেকে রিকমেন্ডেশন হয়েছে, বিশেষ করে ইউকে, ইউএসএ সহ বিভিন্ন দেশে দেয়া শুরু হয়েছে। এই ভ্যাকসিনের কাভারেজে এই স্ট্রেনটা আসবে কিনা, বা যে ভ্যাকসিনটা দেয়া হচ্ছে সেই ভ্যাকসিনের বাইরে চলে যাবে কিনা, দেখা যাচ্ছে যাদের ভ্যাকসিন হলো এই স্ট্রেনটা গিয়ে তাদের আবার আক্রমণ করতে পারবে কিনা, এ ধরনের কিন্তু প্রশ্ন এখন উঠেছে। আহ, তারপরেও ইউকে এবং ইউএসএ কর্তৃপক্ষ সেখানে কিন্তু তারা বলা শুরু করছে যে নতুন স্ট্রেন আসলেও, এই পরিবর্তনটা হলেও সেটা মানে ভ্যাকসিনের কাভারেজে চলে আসবে। আমাদের মডার্না বায়োনটেক যেটা করছে সেই ভ্যাকসিনের আন্ডারে চলে আসবে। তো আমরা হোপফুল যে যতভাবে পরিবর্তন হোক, আমাদের যে ভ্যাকসিনটা আসছে সেই ভ্যাকসিনের মধ্যেই সেটা থাকবে এবং সেটা থাকুক। যদি দেখা যায় যে ভ্যাকসিনের কাভারেজ দিচ্ছে না, তখন কিন্তু আবার নতুন সেটা রিলেটেড ভ্যাকসিন তৈরি করতে হবে। সুতরাং অবশ্যই আমাদের প্রতিটা মুহূর্তে সার্চিং এ থাকতে হবে যে নতুন স্ট্রেন আসছে কিনা এবং সেটা আমাদের ট্রিটমেন্ট কাভারেজে আসছে। ইভেন আমাদের যে প্রিয় ট্র্যাডিশনাল যে দর্শক, ট্রিটমেন্ট গুলো আমরা করছি সেই ট্রিটমেন্ট গুলো দিয়েই কিন্তু এই স্ট্রেনের ট্রিটমেন্ট করা যাবে, সে ব্যাপারে কিন্তু ইন্ডিয়ান একটা গাইডলাইন আমি পেয়েছি। সুতরাং আমাদের অত বেশি ভয় পাওয়ার কিছু নাই, আমাদের সতর্ক থাকতে হবে যেন না ছড়ায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ভ্যাকসিন নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন রেজাউল করিম রাশেদ, যে ভ্যাকসিন যদি বাংলাদেশে অ্যাভেলেবল হয় সেক্ষেত্রে তা নেওয়ার পরে আবার নর্মাল লাইফ লিড করা যাবে কিনা। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। অবশ্যই আমরা আশাবাদী, কারণ হচ্ছে যে যারা ভ্যাকসিন নিবেন, আহ, বিশেষ করে আমাদের এখানে যে ভ্যাকসিনটা আসবে, আমরা শুনছি অক্সফোর্ডের যে ভ্যাকসিন, যদিও এটা একটা ডিলে হবে মনে হচ্ছে। তো ভ্যাকসিন নেয়ার পরে আশা করা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা স্বাভাবিকতা ফিরে আসবে, কারণ এই ভ্যাকসিন মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা, আমরা ডাক্তারি ভাষায় যেটা বলি ইমিউনিটি তৈরি করছে, এটাও কিন্তু প্রমাণিত হয়েছে। এবং ইমিউনিটি যখন তৈরি হয় তখন কিন্তু সেটা প্রোটেকশন দেয়। আমাদের অলরেডি আমরা ভ্যাকসিন অভ্যস্ত, বিভিন্ন ধরনের ভ্যাকসিন নিয়েছি আমরা, বিসিজি ভ্যাকসিন, পোলিও যেটা সরকার থেকে দেয়, এই ভ্যাকসিন গুলো কিন্তু প্রোটেকশন দেয়, যার কারণে ওপেনলি চলা যায়। এবং ভ্যাকসিনটা যদি প্রপার কাভারেজ হয়ে যায় তখন কিন্তু অনেক কিছুই ওপেন হয়ে যাবে। এবং আমাদের যেটা ভয় থাকবে, এই যে যেটা বলা হলো যে স্পাইক প্রোটিনের যে চেঞ্জটা, এখন যদি এমন কোনো পরিবর্তন এসে যায় এই স্পাইক প্রোটিনে, যে এমন ধরনের স্ট্রেন আসে যেটা আমার এই ভ্যাকসিন কাভারেজে থাকতেছে না, তখন কিন্তু একটু চিন্তার বিষয় থাকবে, যে তখন আমাদের আবার নতুন করে চিন্তা করতে হবে ওটার জন্য আবার কোনো ভ্যাকসিন লাগবে কিনা। তো
তো সুতরাং এখন পর্যন্ত যা আসছে সকল স্ট্রেইনকে কাভার করেই ভ্যাকসিন গুলো তৈরি হয়েছে, এবং ভ্যাকসিন গুলো যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে অবশ্যই মানুষের জীবন কিন্তু স্বাভাবিক হবে, এবং সেটার আশায় কিন্তু আমরা সামনের দিকে তাকিয়ে আছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার নতুন যে জিন মিউটেশনের কারণে আমরা যে নতুন ভাইরাসটির আশঙ্কা করছি, বলা হচ্ছে যে সেটি আসলে শিশুদেরকেও সংক্রমণ করতে পারে। যেক্ষেত্রে আসলে আগেরটি ততটা শিশুদের সংক্রমণ করত না। তো সেক্ষেত্রে আসলে এটি সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু বলেন যে শিশুদের জন্য আসলে কি, কি করণীয় সেক্ষেত্রে? এই বিষয়ে যদি একটু পরামর্শ দেন। ধন্যবাদ। একটা হচ্ছে যে আগের যে স্ট্রেন গুলো ছিল, সেই স্ট্রেন গুলোতে আমরা দেখেছি যে বাচ্চাদের ভিতরে হয়তো এমন কিছু মেকানিজম ছিল যেটার কারণে তারা আক্রান্ত হতো, কিন্তু সিভিয়ারিটি হতো না। তাদের সিভিয়ারিটি হওয়ার মানে মারাত্মক আকার ধারণ করার হারটা অনেক, অনেক কম। এখানে যেমন 13% ছিল, বাচ্চাদের ক্ষেত্রে মাত্র 1% ছিল খারাপ হওয়ার। মৃত্যুর হার 0.04%, তার মানে অনেক কম। কিন্তু নতুন যে স্ট্রেনটা এসেছে, সেই স্ট্রেনটা দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রেও নানা ধরনের লক্ষণ এবং সিভিয়ারিটি হওয়ার দেখা যাচ্ছে। তো আসলে করোনা থেকে বেঁচে থাকা, করোনা থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজে যেন আক্রান্ত না হয়, বাচ্চারা যেন আক্রান্ত না হয় সেই বিষয়ে সবচেয়ে সতর্ক থাকা। সেই সতর্কতা কিন্তু সিম্পল। আমরা যদি সঠিকভাবে মাস্ক পরি, আমরা যদি সঠিকভাবে হাত ধুই, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি এবং আমরা যদি দূরত্ব মেইনটেইন করি, বাচ্চাদের ক্ষেত্রেও তাদের হ্যান্ডেলিং এর ক্ষেত্রেও তাদের যেখানে সেখানে আমরা যদি না নিয়ে যাই, তারা যেন মাস্ক পরে, আমরা বাইরে থেকে আসার পরে আমরা যেন ঠিকভাবে হাত না ধুয়ে বাচ্চাদের যেন টাচ না করি। আ তাদের তাদের বিষয়টা এখন আমাদের অবশ্যই চিন্তায় আনতে হবে, এবং তাদের যদি করোনার মতো কোনো লক্ষণ দেখা দেয়, হাঁচি-কাশি, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমাদের সেক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা করা দরকার আছে। আগে যেমন আমরা একটু রিলাক্টেন্ট ছিলাম বাচ্চাদের পরীক্ষা করানোর ব্যাপারে। এখন এই স্ট্রেইনটা আসার পরে, এই জেনেটিক মিউটেশনটা হওয়ার পরে আমাদের অবশ্যই এখন চিন্তা করতে হবে যে বাচ্চাদের যদি এ ধরনের লক্ষণ দেখা দেয়, এবং তাহলে অবশ্যই তাদের টেস্ট করা উচিত। এভাবেই বাচ্চাদের ১ম হচ্ছে প্রোটেকশন, দ্বিতীয় হচ্ছে আর্লি ডায়াগনোসিস, দেন ট্রিটমেন্ট। এই প্রোটোকল ফলো করে আমরা বাচ্চাদের ব্যাপারে একটা ভালো চিকিৎসা সিস্টেমে যেতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অনেকগুলো মাসই কিন্তু করোনা ভাইরাসের সাথে আমরা পথ চলেছি। সেই সময়ে বা সেই সুবাদে কিন্তু অনেকেই ইতিমধ্যে COVID-19 এ আক্রান্ত হয়েছেন এবং আক্রান্ত হয়ে সৃষ্টিকর্তার রহমতে অনেকেই সুস্থ হয়েছেন। সেক্ষেত্রে অনেকের মধ্যেই স্যার একটি উদাসীনতা দেখা যাচ্ছে মাস্ক ব্যবহারের প্রতি, বা সেক্ষেত্রে তারা মনে করছেন অনেকেই যে আমার তো একবার হয়েছে, সুতরাং দ্বিতীয়বার আমার হয়তোবা আর হবে না। স্যার তাদের প্রতি আপনার দিক নির্দেশনা কি থাকবে, বা একবার আক্রান্ত হবার পর ২য় বা ৩য় বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু? হ্যাঁ, আমরা এটা কিন্তু প্রমাণিত। শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশে কিন্তু প্রমাণিত যে ২য় বার, ৩য় বার আক্রান্ত হচ্ছে। এবং গবেষণায় দেখা গেছে যে ১ম বার আক্রান্ত হওয়ার পরে ২ থেকে ৩ মাস পর্যন্ত তার ইমিউনিটি থাকতে পারে। তো সুতরাং আম এবং ২য় বার আক্রান্ত হলে আপনার এটাও কিন্তু কখনো, কখনো দেখা গিয়েছে যে 2nd টাইম আক্রান্ত হলে সেটা আরো মারাত্মক আকারে আক্রান্ত হচ্ছে। তো সুতরাং আমরা যদি সতর্ক না থাকি তাহলে আমরা নিজেদের যেমন বিপদ ডেকে নিয়ে আসবো, আমাদের সমাজের জন্য, অন্যদের জন্য কিন্তু বিপদ ডেকে নিয়ে আসবো। কারণ একটা অদৃশ্য ভাইরাস নিয়ে কিন্তু আমরা ডিল করতেছি। আমরা কিন্তু জানি না যে আসলে কোথায় আছে, কিভাবে আছে, কার শরীরে কিভাবে আছে। সুতরাং আমাদের ইউনিভার্সাল একটা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবারই চলতে হবে। যার হয়েছে তাকেও মানতে হবে। তার নিজের জন্য হোক, আপনার জন্য না হলে অন্তত আপনার ভাইয়ের জন্য, আপনার মায়ের জন্য, আপনার পা আশেপাশে যারা আছে তাদের সুরক্ষার জন্য অবশ্যই মানতে হবে। সুতরাং এই ধরনের ধারণা নিয়ে রিল্যাক্টেন্ট থাকাটা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। আমি মনে করি আ আ সবাই স্বাস্থ্যবিধি মানা উচিত। বিশেষ করে মাস্ক পরা উচিত, এবং আ অন্য কোনো জায়গায় টাচ করার পরে অবশ্যই হাত স্যানিটাইজ করা অথবা হাত ধোয়া উচিত। এটা আ না মানলে আসলে আমরা নিজেদেরই ক্ষতি করব। ধন্যবাদ। জি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। শুরুর দিকে যেমন সবখানে লকডাউন ছিল এবং অফিস আদালতগুলো আসলে স্যার বন্ধ ছিল। কিন্তু এখন কিন্তু অফিস আদালত খুলে গিয়েছে। জীবিকার প্রয়োজনে সকলকেই কিন্তু বাইরে বের হতে হচ্ছে। এবং স্যার সকালে যারা যাচ্ছেন সকালে বের হচ্ছেন, রাতে বাসায় ফিরছেন। দীর্ঘ একটি সময় আসলে বাইরে কাটাতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে কি, কি নিয়ম কানুনগুলো মেনে চললে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকা যায়? স্যার যেহেতু বাইরে খাবার খেতে হচ্ছে, পানি খেতে হচ্ছে, কি করবেন স্যার আসলে সাধারণ মানুষ? ধন্যবাদ।
আসলে এটা ঠিক, করোনা নিয়ে আমাদের চলতে হবে এবং করোনার জন্য আমাদের কোনো কিছুই বাদ থাকবে না। কিন্তু আমরা যদি সতর্কভাবে চলি, এখন কিন্তু একটা সময় ছিল যে মাস্ক পরে আমরা দীর্ঘক্ষণ থাকতে পারতাম না। কিন্তু এখন কিন্তু মানুষ পারছে। এটা সম্ভব। আ যদি আমরা মাস্ক পরি তাহলে আপনি নিজেকে সেভ করলেন এবং অন্যকে সেভ করলেন। সবাই যদি মাস্ক পরে তাহলে কিন্তু এটার ঝুঁকি অনেক, অনেক কমে যায়। সুতরাং সেটা থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা অফিসে যাব, অফিসে যাওয়ার আগে ঢুকেই আমাদের হাত স্যানিটাইজ করা উচিত অথবা ঢুকেই আমাদের ১ম এ সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা উচিত। যেহেতু আমরা পাবলিক ট্রান্সপোর্ট এ অনেক সময় যাওয়া লাগে। সেটা করব। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা অফিসে যখন বসবো বা যেখানেই বসি আমরা একটু দূরত্ব মেইনটেইন করে বসার চেষ্টা করব। তৃতীয়ত হচ্ছে যে আপনি যখন আ মাস্ক অনেক সময় দেখা যায় যে অফিসের ফাঁকে আপনাকে খেতে হবে। একটা বিষয় হচ্ছে যে আ আমাদের পেটের মাধ্যমে কিন্তু করোনা ভাইরাস ছড়ায় না। আপনি খেয়ে ফেললে কিন্তু পেটে চলে গেলে কিন্তু সেটার মাধ্যমে করোনা ছড়াবে না। আপনার শ্বাস-প্রশ্বাসের সাথে শ্বাসনালীতে কোনোভাবে প্রবেশ করলে কিন্তু করোনা ছড়াবে। সেক্ষেত্রে আমাদের গলার সাথে যেহেতু শ্বাসনালীর একটা সম্পর্ক আছে, সেখানে যদি কোনোভাবে যায় তাহলে কিন্তু একটা ঝুঁকি আছে। তো আ মানে খাওয়ার সময়ও আ খাওয়াটি যদি সঠিকভাবে তাপ দেওয়া হয়, আমরা জানি যে ৭০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে করোনা ভাইরাস বাঁচে না। সুতরাং আপনি যে খাওয়াটা খাচ্ছেন সেটা যদি যথাযথভাবে কুক করা হয়, তাপ দিয়ে রান্না করা হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে সেটার মাঝে করোনা ভাইরাস থাকার সম্ভাবনাটা কমে যাবে। তারপরে হচ্ছে আপনি যে পানিটি খাচ্ছেন সেটা যেন আমাদের মানে যেখান থেকে নিচ্ছেন, যিনি হ্যান্ডেল করছেন, উনারা যেন স্বাস্থ্যবিধি মেনে সেই জিনিসগুলো করে তাহলে আপনি সেটা খেতে পারবেন। আবার যখন আপনি সারাদিন অফিস থেকে বাসায় ফিরবেন, আর পুরা অফিস সময় আমরা মনে করি অবশ্যই মাস্ক পরে থাকা উচিত। reluctant হওয়া উচিত না। বাসায় যখন ফিরবেন, বাসায় এসে আগে নিজের মাস্কটি ভিন্ন একটি জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করবেন অথবা যদি reusable হয় সেটা সাথে, সাথে সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। নিজের হাতটি আ ২০ সেকেন্ড ধুয়ে ফেলবেন এবং আমি মনে করি যে বাইরের জামাকাপড় একাধিক দিন পরপর পরা ঠিক না। আপনি বাইরে থেকে এসে সেই ড্রেসটা পুরোপুরি সাবান দিয়ে বা ডিটারজেন্ট দিয়ে ধোয়ার ব্যবস্থা করবেন এবং গোসল করে সাবান দিয়ে ভালোভাবে গোসল করে তারপরে পরিবারের অন্য সদস্যদের সাথে মিশবেন। এভাবে যদি আমরা স্বাস্থ্যবিধি মানতে পারি তাহলে কিন্তু আমরা ভালোভাবেই অফিস করতে পারবো। আমাদের অর্থনীতির চাকাও ঠিক থাকবে আ এবং আমাদের জাতিও সুস্থ থাকবে। কিন্তু যদি আমরা এই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা খুব রিল্যাক্স থাকি, আমরা অফিসে গিয়ে যদি মাস্ক না পরি, আমরা যখন ট্রান্সপোর্ট এ থাকলাম তখন যদি মাস্ক না পরি, বাসায় এসে ওই ড্রেসে যদি আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আ উম আ হাত দেই বা তাদের চেয়ারে বসি, বাসায় যদি বসি তাহলে কিন্তু বাইরের এই ভাইরাসটি ঘরের ভিতরে চলে আসবে। সুতরাং এই ধরনের একটা বাড়তি সতর্কতার মাধ্যমে কিন্তু আমরা সুস্থ থাকা সম্ভব। আমরা চিকিৎসকরা কিন্তু চিকিৎসা দিচ্ছি। আমরা কিন্তু সতর্ক থাকছি। সুতরাং সতর্ক অনেকেই সবাই এখন কিন্তু অনেক সতর্ক। যারা সতর্ক থাকছেন তারা কম আক্রান্ত হচ্ছেন। সুতরাং আমাদের অবশ্যই ঝুঁকি নেয়া ঠিক হবে না। সবার জন্য যদিও খারাপ হবে না, আমি মনে করি কার খারাপ হবে আপনি তো জানেন না। সুতরাং সেই ঝুঁকি নেয়াটা ঠিক হবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন শিনজান সাহা যে অ্যাডাল্ট মানুষের জ্বরের পরিমাণ আসলে কত ডিগ্রি হলে তাকে প্যারাসিটামল সাপোজিটরি দেওয়া উচিত এবং কত ঘন্টা ব্যবধানে আসলে সেই সাপোজিটরি ব্যবহার করা যাবে? ধন্যবাদ। আসলে জ্বর আমি বলছি যে ১০১ ডিগ্রি ফারেনহাইট এর বেশি যদি থাকে সেটাকে আমাদের জ্বর বলে। ডেফিনিশন হচ্ছে ১০১ ডিগ্রি ফারেনহাইট এর বেশি থাকতে হবে। ১০১ ডিগ্রি অথবা ১০১ ডিগ্রি ফারেনহাইট এর বেশি। আ দ্বিতীয় হচ্ছে যে আপনার যদি অল্প মাত্রায় জ্বর থাকে ১০১ থেকে ১০২ এর ভিতরে যদি থাকে তাহলে আসলে নরমাল প্যারাসিটামল আপনি ৬ ঘন্টা পর, পর খেতে পারেন। ইভেন ৪ ঘন্টা পর, পরও খাওয়া যাবে যদি বেশি থাকে। আর যদি দেখা যায় যে আপনার ১০৩ এর উপরে চলে গেছে, ১০৪ হয়ে গেছে, আপনার নরমাল প্যারাসিটামলে আপনার জ্বর কমছে না, তখন কিন্তু আপনি সাপোজিটরি দিতে পারবেন। এবং সাপোজিটরিটা একই রেটে দিতে পারবেন। আমাদের প্যারাসিটামলের একটা টক্সিক ডোজ আছে। যে পরিমাণের বেশি হলে কিন্তু আমাদের টক্সিসিটি ডেভেলপ করবে। সেটা হচ্ছে যেমন ৮ গ্রামের বেশি যদি আমরা একদিনে খেয়ে ফেলি, তাহলে সেটাতে টক্সিসিটি হওয়ার সম্ভাবনা বেশি। একই সাথে যাদের লিভারের সমস্যা আছে তাদের কিন্তু প্যারাসিটামল খুব বেশি খাওয়া যাবে না। সুতরাং আমাদের আ এই প্যারাসিটামল খাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা নিয়মের মধ্যে থাকা উচিত। আপনার যদি প্যারাসিটামল খেয়েও যদি জ্বর না কমে,
সাপোজিটরি দিয়েও যদি না জ্বর না কমে, আপনি কিন্তু নিজের শরীরটা স্পঞ্জ করে নিয়ে ফ্যান ছেড়ে দিতে পারেন, সেটার মাধ্যমেও কিন্তু জ্বর কমবে। সুতরাং এই প্রক্রিয়া আমরা জ্বরকে কমিয়ে রাখার চেষ্টা করি। আর জ্বর হওয়ার কারণটা আমরা নির্ণয়ের চেষ্টা করি। সেই জ্বর জ্বর হওয়ার আসল কারণের চিকিৎসার মাধ্যমে আমাদের জ্বর থেকে মুক্তি লাভ হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন সাইফুল কায়সার, যে সরকার সিদ্ধান্ত নিয়েছে 18 বছরের কম বয়সীদের টিকা দেওয়া হবে না। এই সিদ্ধান্তটি কেন নেওয়া হয়েছে এবং এটির পেছনে যুক্তি কি সেটি সম্পর্কে জানতে চেয়েছেন। ধন্যবাদ। আসলে আমরা একটা কনস্ট্রেইন সিচুয়েশনে আছি। প্রথম কথা হচ্ছে যে মাত্র ৩টা থেকে ৪টা কোম্পানি বোধহয় এখন ভ্যাকসিনেশনের হয়তো অনুমোদন পাচ্ছে, এবং তাদের বিশ্বে কত কোটি মানুষ আর তাদের ক্যাপাসিটি কতটুকু। বাংলাদেশে যদি কোভিড ভ্যাকসিন আসে, আসলে এই 18 কোটি মানুষ, 18 কোটি ভ্যাকসিন কি আমরা পাবো? সেটা কি আনা সম্ভব? সেটা সম্ভব না। সুতরাং গভর্নমেন্টকে প্রায়োরিটি সেট করা হচ্ছে, হওয়া লাগছে। এটা কিন্তু শুধু বাংলাদেশে না, বিশ্বের প্রতিটি দেশেই। সুতরাং হাই রিস্ক গ্রুপ কারা? ১ নাম্বার। ২ নম্বর হচ্ছে যে সবচাইতে কন্টাক্টে যাওয়া লাগতেছে কাদের? কোভিড রোগীদের সবাইকে কিন্তু কন্টাক্টে যাওয়া লাগতেছে না। কিন্তু চিকিৎসা কর্মী যারা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট, তাদের কিন্তু সরাসরি কোভিড রোগীর সংশ্লিষ্টে যাওয়া লাগছে। চিকিৎসক যদি সুস্থ থাকে তাহলে চিকিৎসা দিতে পারবে। চিকিৎসক যদি অসুস্থ থাকে তাহলে চিকিৎসক নিজেই তো করোনা ছড়াবে। সুতরাং অবশ্যই চিকিৎসা কর্মীদের কিন্তু সুস্থ থাকা জরুরি, এবং সেইজন্য বিশ্বের প্রত্যেক দেশে কিন্তু চিকিৎসা কর্মীদের ১ নাম্বার প্রায়োরিটি দেওয়া হয়েছে যে তাদেরকে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। নাম্বার 2 হচ্ছে যে আমি বললাম যে হাই রিস্ক গ্রুপ। এই হাই রিস্ক গ্রুপরাই যেহেতু বেশি খারাপ হয়, তাদের মৃত্যু ঝুঁকি বেশি, তাদের হসপিটালাইজেশন এর ঝুঁকি বেশি। সুতরাং এই হাই রিস্ক গ্রুপকে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মানে মৃত্যুর হারটা কমে যাবে, আমাদের হসপিটালাইজেশন এর হারটা কমে যাবে। সুতরাং সেকেন্ড লাইনে হচ্ছে হাই রিস্ক গ্রুপ। থার্ড লাইনে হচ্ছে আদার প্রায়োরিটি, আদার সার্ভিস যেসব গ্রুপ, আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা, আমাদের সমাজের সরকারি কর্মকাণ্ড সবকিছু পরিচালনা করার জন্য পুলিশ, আর্মি, বিডিআর, তারপরে হচ্ছে সরকারি কর্মকর্তা, তারাও হচ্ছে ফ্রন্ট লাইনে থাকে। সুতরাং তাদেরও একটা প্রায়োরিটি গ্রুপ। সাংবাদিক যারা, তারা সবসময় মানুষের কাছে যাওয়া লাগে, তারা একটা প্রায়োরিটি গ্রুপ। সাধারণ মানুষ কিন্তু সবসময় প্রায়োরিটি গ্রুপ না। এ সুতরাং এইভাবে আমাদের সিকুয়েন্সিয়ালি সেটা দিতে হয়েছে। সেটা শুধু বাংলাদেশের জন্য না, সকল দেশের জন্য সে ধরনের প্রায়োরিটি সেট আপ করা হচ্ছে, যেহেতু আমাদের পর্যাপ্ত ভ্যাকসিন আমাদের নাই। আমাদের হয়তো যে সময় দেখা যাবে যে যতগুলো ভ্যাকসিন ট্রায়ালে আছে সবাই যখন অনুমোদন পেয়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে যে শুধু সরকারের কাছ থেকে আমাদের ভ্যাকসিন নিতে হচ্ছে, বিষয়টা এমন না। এমন হতে পারে যে বেসরকারিভাবে আমরা কিন্তু ভ্যাকসিন নিতে পারবো। সেই সময়ও চলে আসতে পারে। সুতরাং ওয়েট অ্যান্ড সি। আমাদের এই মুহূর্তে ক্রাইসিস ফেস করতে হচ্ছে। সেই ক্রাইসিস পিরিয়ডটার জন্য একটা নীতিমালা তৈরি করা হচ্ছে। এটা অবশ্যই আমাদের সবার সেটা অনার করা উচিত, এবং আমি মনে করি যে সরকার যথার্থভাবে সেই প্রক্রিয়াগুলো এগিয়ে নিচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। স্যার, যদি বলতে হয় যে কোভিড যোদ্ধা, যারা কোভিড-19 এর মতো একটি মহামারীর সময়ে আমাদের পাশে ছিলেন, আমাদের সাধারণ মানুষকে সেবা দিয়েছেন, তারা হচ্ছেন আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন, নার্স সহ বাকি আরো যারা স্বাস্থ্যকর্মী তারা। কিন্তু স্যার, ইদানিংকালে একটি বিষয় খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি আসলে দুর্ব্যবহার এবং তাদের প্রতি হামলা। কয়েকটি ঘটনাই ঘটেছে এবং খুব রিসেন্টলি একটি ঘটনা ঘটেছে জামালপুর সদর হাসপাতালে। স্যার, সেটি সম্পর্কে আমাদের সাধারণ মানুষকে আপনি কি বলবেন? এটা অত্যন্ত নিন্দাজনক। আহ, আমি একজন চিকিৎসক হিসেবে যদি আমি নিরাপদ বোধ না করি, তাহলে আমি কিভাবে চিকিৎসা দেব? এটা তো একটা বুদ্ধিভিত্তিক বিষয়। আমি যদি আমার স্থলটাকে নিরাপদ না হয়, এটা দেখেন যে আপনি প্রত্যেকটি সেক্টর, সেখানে কিন্তু তারা তাদের অবস্থানে কিন্তু নিরাপদ। আপনি যদি সরকারি কর্মকর্তা, আমাদের চিকিৎসক সরকারি কর্মকর্তা, তারপরে প্রশাসন সেক্টরে যারা আছেন, ওনাদের যদি কোনো একটা ঘটনা ঘটে, সেখানে কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে একটা ভালো রেসপন্স পাই, দেখি। আমাদের যারা পুলিশ বাহিনীতে আছে, আর্মিতে আছে, নেভিতে আছে, সেখানেও যদি দেখা যায় যে কোনো রকমের মানুষ যদি তাদের উপর চড়াও হয়,
সেটার বিরুদ্ধে খুব দ্রুত আমরা রেসপন্স পাই। আপনি সম্প্রতি যদি আমরা দেখি যে আমাদের একজন নেভি অফিসারের উপর যে অন্যায় করা হয়েছিল তার রেসপন্সটা কেমন ছিল। আমাদের চিকিৎসক কিন্তু আসলে মানুষের পাশে আমরা আছি। মানুষের যেকোনো কষ্টের হলে কিন্তু চিকিৎসকের কাছে আসতে হবে এবং চিকিৎসকদেরকেও মানুষের পাশে দাঁড়াতে হবে। তো সুতরাং এই জায়গাটাতে যদি একটা বড় ধরনের দূরত্ব তৈরি হয় তাহলে কিন্তু আমাদের চিকিৎসা সেক্টরটা ভেঙে পড়বে। আল্টিমেটলি মানুষের ক্ষতি হবে কিন্তু। চিকিৎসক যদি সঠিকভাবে চিকিৎসা দিতে না পারে, চিকিৎসক কাকে চিকিৎসা দিবে? সাধারণ মানুষ কিন্তু চিকিৎসা দিবে। তা আপনি যদি চিকিৎসা না পান তাহলে লসটা কার হলো? আপনারই লস হলো। সুতরাং আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য সেক্টরের যদি এই যে চিকিৎসকদের একটা কষ্টের বড় জায়গা এবং নিরাপত্তাহীনতার এই বড় জায়গা, এই জায়গায় যদি একটা সুনির্দিষ্ট আইন করা না হয়, বিশ্বের বিভিন্ন দেশে, কোন দেশে ওয়েস্টার্ন কোন কান্ট্রিতে চিকিৎসককে হয়রানি করে কিন্তু পার পাবে না। অবশ্যই তাকে আইনের আওতায় আসতে হবে। কিন্তু আমাদের দেশে এত বলার পরেও যদি আইনটা সঠিকভাবে যদি আ না তৈরি করা হয়, আইনের প্রয়োগটা যদি যথাযথভাবে না করা হয়, আমাদের চিকিৎসা সেক্টরে একটা অরাজকতা দেখা দিবে। এবং চিকিৎসকরা কমফোর্ট ফিল করবে না যে তাদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে। সুতরাং আমি মনে করি যে প্রত্যেকের জায়গাগুলো নিয়মের মধ্যে থাকা উচিত, সুশৃঙ্খলভাবে থাকা উচিত এবং প্রত্যেকটা অন্যায়ের যথাযথভাবে বিচার হওয়া উচিত। যদি সঠিকভাবে বিচার না হয় আমরা অবশ্যই হতাশ হয়ে পড়বো এবং সেই হতাশার একটা প্রকাশ কিন্তু আমাদের সার্ভিসের ক্ষেত্রে গিয়ে পড়বে। এবং সেই সার্ভিসের ক্ষেত্রে একটা নেগেটিভ প্রভাব কিন্তু জনগণের উপর গিয়ে পড়বে। সুতরাং আমি মনে করি যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা যেন ২য় বার না হয়। এটার মাধ্যমে যেন চিকিৎসকদের দাবি একটা এ ব্যাপারে একটা আইন তৈরি করা হোক এবং সেই আইনের যথাযথ প্রয়োগ করা হোক। চিকিৎসক সুরক্ষা আইন এখন সময়ের দাবি। আমরা অবশ্যই আমাদের অবস্থান থেকে বলব যে এই দাবিটা যথাযথভাবে মেনে নেয়ার জন্য। সরকার অবশ্যই আমি মনে করি সে ব্যাপারে সচেষ্ট হবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকে আমাদের দর্শকদের মূল্যবান পরামর্শ দেবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বায়োফার্মাকে, ধন্যবাদ মেডিটককে, আপনাদের সকলকে ধন্যবাদ এবং দেশবাসীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার। এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য বায়োফার্মা লিমিটেড এবং মেডিটক ডিজিটালকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি নিটোল আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনার এই সময়টিতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং চিকিৎসকদের প্রতি অবশ্যই সম্মান প্রকাশ করবেন। চিকিৎসক আপনাদের বন্ধু, চিকিৎসক আপনাদের শত্রু নয়। চিকিৎসকদের প্রতি যদি এভাবেই আপনাদের অসম্মান প্রকাশ পেতে থাকে তাহলে কিন্তু এই পরম বন্ধুকে হয়তো একসময় আপনাদের হারাতে হবে। এবং সরকারের প্রতি আমি বিনীত একজন জুনিয়র চিকিৎসক হিসেবে বিনীত নিবেদন জানাবো চিকিৎসক সুরক্ষা আইন যেন অতি দ্রুতই পাস করা হয়। আল্লাহ হাফেজ।